সুপ্রিয় দর্শক, চাঞ্চল্যকর বিষয় সারা বাংলাদেশের ইতিহাসে এমন এক ঘটনা ঘটল যখন দেশের রাজনৈতিক অস্থিরতা, জনরোষ, আদালতের রায়, মারামারি, ভাঙচুর, বিস্ফোরণ সব মিলিয়ে মানুষকে ব্যস্ত রাখা হয় একদিকে, আর ঠিক সেই সময় দেশের সবচেয়ে কৌশলগত সম্পদ চুপি চুপি বিদেশিদের হাতে তুলে দেওয়ার প্রস্তুতি চলছে অন্যদিকে। আজকে আমরা আলোচনা করব সেই অদৃশ্য খেলার গল্প নিয়ে, যেখানে প্রধান চরিত্র হচ্ছে এই পিচাস ইউনুস, আর লক্ষ্য হচ্ছে তাদের বন্দর হস্তান্তর। এটাই হলো হাসিনার রায়ের আড়ালে সাজানো গেম, এবং সেই সাজানো গেমই আমরা আপনাদেরকে আজকে বলতে চাচ্ছি। চট্টগ্রামের লালদিয়া টার্মিনাল শুধু একটি বন্দর নয়, এটি বাংলাদেশের আমদানি রপ্তানি, সামুদ্রিক নিরাপত্তা এবং ভূ রাজনীতি এবং ভবিষ্যতের অর্থনীতির হৃদয়। আর সেই হৃদয়ে ছুরি বসানোর মতো গোপন চুক্তি সই করেছে অন্তর্বর্তী সরকার, এমন অভিযোগ এখন চারিদিকে। চলুন আমরা আজকে তুলে ধরি পুরো সত্য, প্রতিটি ধাপ এবং প্রমাণ এবং প্রতিটি ষড়যন্ত্রের স্তর। প্রথমে আমি একটু দেখাতে চাই, এইটা নিয়ে আজকে নিউজ হয়েছে যে এই যে ডেনমার্কের সাথে চুক্তি সই, চট্টগ্রামে লালদিয়া চরে নির্মিত হবে নতুন টার্মিনাল। দেখেন, বন্দরের সক্ষমতা বাড়াতে এই চুক্তি তারা আজকে করে ফেলেছে। আমরা আরো একটা নিউজ দেখাই আপনাদেরকে, সেখানে কি বলা হয়েছে, এখানে হেডিংটা হয়েছে হাসিনা রায়ের আড়ালে বন্দর হস্তান্তর, ইউনুসের গোপন চুক্তি। দেখেন, আমাদেরকে শেখ হাসিনার রায় এবং ৩২ ভাঙার নাটকের আড়ালে চুপি চুপি লালদিয়া টার্মিনাল এপিএম টার্মিনালকে দিতে চুক্তি সই করলো ইউনুস সরকার, উঠেছে অনিয়মের অভিযোগ। আমরা একটু বিস্তারিত এই বিষয়গুলো যদি জানি, কি ঘটেছে, কি হচ্ছে বা কেন হলো, সেই বিষয়গুলো নিয়ে আপনাদেরকে আমরা খোলাসা করতে চাই যে ইউনুসের নাটকের অন্তরালে কি ছিল। যখন সারা দেশে শেখ হাসিনার বিরুদ্ধে রায় নিয়ে উত্তেজিত, তখন ৩২ নম্বরে ভাঙচুর, মারামারি আর মিডিয়া ব্যস্ত। যখন রাজধানী জুড়ে বিস্ফোরণ, আতঙ্ক, রাস্তায় মানুষ, সেই সময় চুপিসারে সই হয়ে গেল এক বিশাল অর্থনৈতিক চুক্তি। এমন একটি সিদ্ধান্ত যা ভবিষ্যৎ বাংলাদেশের বন্দর নিয়ন্ত্রণ, কার্গো চলাচল, বিদেশি প্রভাব, এমনকি কৌশলগত সার্বভৌমত্বকে প্রভাব ফেলতে পারে। এটা কি কাকতালীয় নাকি পরিকল্পিত? বিশেষজ্ঞরা বলছেন এটা টাইমিং নয়, এটা একটা ট্রিকিং। মানুষকে রায়ের নাটক দেখানো হচ্ছে, আর আড়ালে হচ্ছে বন্দর বেচাকেনা। চট্টগ্রাম বন্দর এশিয়ার সবচেয়ে ব্যস্ততম বন্দরের একটি। লালদিয়া টার্মিনাল তৈরি হলে দেশের 90% আমদানি রপ্তানি হবে এখান দিয়ে যাবে। কন্টেনার হ্যান্ডেলিং ক্ষমতা দ্বিগুণ হবে, আঞ্চলিক শিপিং রুট বদলে যাবে, বাংলাদেশের ভবিষ্যৎ মেরিটাইম হাবে পরিণত হবে। এখন এমন প্রকল্প কখনোই গোপনে কি হওয়া উচিত বা যায় কিনা? কিন্তু এইবার যেটা হলো যে পোর্ট ইজারা জানে না, বন্দর কর্তৃপক্ষ বিস্তারিত জানে না, এনবিআর জানে না, মন্ত্রিসভা জানে না, এবং কেউ জানে না। শুধু জানতো প্রভাবশালী গোষ্ঠী এবং বিদেশি একটি কোম্পানি, এপিএম টার্মিনালস। একটা বন্দর চুক্তি যা সাধারণত 3 মাসের পর মাস পর্যালোচনা করতে হয়, সেটা মাত্র 48 ঘন্টার মধ্যে সিদ্ধান্ত হয়ে গেল। 9 নভেম্বর বোর্ডের সিদ্ধান্ত হলো, 10 নভেম্বর আইন মন্ত্রণালয়ে গেল, এরপর সরাসরি চুক্তি প্রসেসিং। এটা কি সম্ভব? বাংলাদেশের যে কোনো পিপিপি প্রজেক্টে থাকা বাধ্যতামূলক ধাপগুলো হলো নীতিগত অনুমোদন, টেকনিক্যাল স্টাডি, টেন্ডার, মূল্যায়ন, এনওএ, পারফরমেন্স গ্যারান্টি জমা, চুক্তি স্বাক্ষর। কিন্তু এই চুক্তিতে কি হয় নাই? টেন্ডার হয় নাই, দরপত্র হয় নাই, পাবলিক শুনানি হয়নি, বন্দরের কোরাম হয় নাই, অর্থনৈতিক মূল্যায়ন হয় নাই, বিদেশের গ্রান্টি হয় নাই। তাহলে চুক্তি কিভাবে হলো? একজন সিনিয়র সরকারি কর্মকর্তার ভাষায়, যেভাবে কাজ হয়েছে এতে স্পষ্ট রাজনৈতিকভাবে সাজানো ম্যাচ। প্রকল্প নয়, উদ্দেশ্য ছিল নিয়ন্ত্রণ বদলানো বা ক্ষমতা নেওয়া বা নিজেদের ফায়দা হাসিল করা। বিশ্বব্যাপী এপিএম টার্মিনালের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তাদের নেওয়া বন্দরের দ্বিগুণ চার্জ হয়ে যায়, বিদেশি অপারেটরদের দীর্ঘমেয়াদী দেশকে গ্যারান্টি লসে ফেলে, সরকারের নীতি পরিবর্তনের চাপ দেয়। এরকম সিদ্ধান্ত বিদেশি লবির প্রভাব বাড়ে। উদাহরণ যেমন কেনিয়া মেম্বার্স বন্দরের এপিএম এর অতিরিক্ত চার্জ নিয়ে বিক্ষোভ হয়েছে, কিন্তু ভারতে নীতিগত বিরোধের মামলা চলছে, ভিয়েতনামে শর্ত ভঙ্গের অভিযোগ আছে। এমন কোম্পানিকে বাংলাদেশে আনা, তাও গোপনে, তাও রাজনৈতিক সংকটের সময়, এটা কি শুধু অদক্ষতা নাকি চুক্তির আড়ালে অন্য কোনো স্বার্থ এই পিচাস ইউনুসদের আছে, সেটা আমরা জানতে চাই। অর্থনীতিদের মতে চুক্তিটা 30 থেকে 40 বছরে বিড অপারেটর ট্রান্সফার হলো, অপারেটরের প্রকৃত নিয়ন্ত্রণ থাকে, অপারেটরদের কাছে প্রকৃত নিয়ন্ত্রণ থাকবে। নির্দিষ্ট রাষ্ট্রকে দেওয়া হয় বাজেট গ্রান্টি, কিন্তু পরিমাণ কার্গো না এলে ক্ষতিপূরণ দেয় সরকার। মানে যদি আপনার বিষয়টা হলো রাষ্ট্রকে একটা গ্যারান্টি থাকে যে নির্দিষ্ট পরিমাণ কার্গো যদি না আসে, তাহলে সেটাকে ক্ষতিপূরণটা কিন্তু সরকারকে দিতে হয়। লাভের বড় অংশ বিদেশে চলে যায়। শ্রীলঙ্কা, কেনিয়া, পাকিস্তান এসব দেশে এমন বন্দর চুক্তি জাতীয় সংকটে কিন্তু ফেলে দিছে, আমরা দেখছি সেগুলো। একজন বিশেষজ্ঞ স্পষ্ট করে বলেছেন, লালদিয়া বাংলাদেশের কৌশলগত ডায়মন্ড, এটি একবার গেলে আর ফেরত আসবে না।
রাজনৈতিক বিশ্লেষকদের অনেকের প্রশ্ন যে এই চুক্তি এত তড়িঘড়ি কেন, কেন গোপনে, কেন টেন্ডার ছাড়া, কেন ৩২ ভাঙা নাটক, মারামারি, বিস্ফোরণ সব একই সময়, কেন বন্দর কর্তৃপক্ষ হুদাই মানে বহু সদস্য এটা জানলই না, মানে বন্দর কর্তৃপক্ষের যে অন্যান্য লোকজন আছে তারা কিন্তু এই বিষয়টা জানে না। এটা বিনিয়োগ নয়, এটা একটা আমরা ধরে নিতে পারি যে এটা একটা হস্তান্তর, এটা উন্নয়ন নয়, এটা একটা প্রতারণা, এটা বন্ধন নয়, এটা ভবিষ্যতের সার্বভৌমত্ব বিক্রি। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় এসেছে দেশের সংকট কাটানোর নামে, মানে নির্বাচন দিয়ে নতুন একটা সরকার আনবে, সেটাই তাদের কাজ। কিন্তু তারা আমরা কি দেখতেছি, পররাষ্ট্রনীতি নন্দ, সামরিক সম্পর্ক জটিল, মুক্তিযুদ্ধের ইতিহাসে মানে একদম ধুলাই মিটিয়ে দিচ্ছে, অর্থনৈতিক অস্থিরতা বিরাজ করছে চারদিকে, রাজনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে বিভিন্ন দলকে রাজনীতি করতে দিচ্ছে, কাউকে দিচ্ছে না। এই যে বিষয়গুলো সেগুলো কিন্তু সামনে আসছে। আর এখন কি হলো, গোপনে কিন্তু তারা বন্দরটাকে হস্তান্তর করে দিচ্ছিল। এটা কি কেবল নীতিগত ভুল নাকি উদ্দেশ্য প্রণীত চুক্তি? রাজনৈতিক মহলে একটি কথাই এখন জোরালো ভাবে প্রকাশ পাচ্ছে, সেটা হচ্ছে রায়, বিস্ফোরণ, ভাঙচুর সবকিছু হলো গা ঢাকার ঢাল। মানে হচ্ছে এই যে গোপন করার, এই যে চুক্তিটা করবে সেটাকে গোপন করার একটা ঢাল বা অস্ত্র হিসাবে তারা ব্যবহার করেছে। বাংলাদেশের এই যে ভবিষ্যৎ বাণিজ্য এবং নিরাপত্তা যখন দুলছে, তখন এই চুক্তি নিছক ভুল হতে পারে না, এটা পরিকল্পিত একটা প্রতারণার আমরা বলতে পারি। বাংলাদেশের মানুষ আজ রাজনৈতিক যখন মানে রাজনৈতিক একটা রায়ের দিকে তাকায় আছে, কিন্তু এর চেয়ে বড় বিপদ যা রাজনৈতিক নাটকের আড়ালে ঘটে যাচ্ছে সেটা কিন্তু বাংলাদেশের মানুষ টেরই পেল না। কি, বন্দর চলে গেল, মানে হস্তান্তর করে ফেললো, চুক্তি করে ফেললো। এই যে বন্দর একবার গেলে সেটা কিন্তু ফিরে আসে না। চুক্তি একবার হলে প্রজন্ম থেকে প্রজন্ম কিন্তু এটা ক্ষতি হয়, 30 থেকে 40 বছর। তার মানে এই 30 থেকে 40 বছর এই বন্দরটা করার পর আমরা কিন্তু সেটার বেনিফিট গ্রহণ করতে পারলাম না। সার্বভৌমত্ব একবার ফাঁকা হলে দেশ কি থাকে? থাকে না, দেশ কিন্তু হারায় যায়। ঠিক তেরকমই এ কারণে আজকে এই আলোচনাটা খুব জরুরি এবং গুরুত্বপূর্ণ মনে হয়েছে, সেজন্য কিন্তু আপনাদের সাথে তুলে ধরেছি। আমরা কিন্তু এই প্রশ্নগুলো করতে থাকবো যতক্ষণ পর্যন্ত সবকিছু শস্য না মানে না হয়, ততক্ষণ পর্যন্ত আমরা কিন্তু এই প্রশ্নগুলো তুলতে থাকবো এবং আমরা তুলে ধরতে থাকবো সত্য ঘটনাগুলো আপনাদের কাছে। আপনারা যদি এই চুক্তির স্বার্থ মনে করেন যেটা ঠিক হয়েছে, তাহলে সেটা নিয়ে আপনারা কমেন্ট করতে পারেন, লাইক কমেন্ট করে শেয়ার থাকতে পারেন। আমরা সাথে আরেকটু জিনিস দেখব যে এখানে আরো কিছু কথা এই এই যে নিউজটাতে আছে সেই নিউজটাতে আপনি কিছু জিনিস তুলে ধরতে চাই যেগুলোকে তুলে ধরা হয় না। বিশেষজ্ঞদের দাবি, বন্দরে যে কোনো মালিকানা পরিচালনা সংক্রান্ত চুক্তি কেবল একটি অর্থনৈতিক সিদ্ধান্ত নয়, বরং এটি জাতীয় নিরাপত্তা, ভূ রাজনীতি এবং রাষ্ট্রীয় সার্বভৌমত্বের প্রশ্নে পরিণত হয়। ফলে চুক্তিতে থাকা সংবেদনশীল ধারা যাচাই বাছাই সহ অংশীদারদের মতামত বিভিন্ন ধরনের পর্যালোচনা গুরুত্বপূর্ণ হতে পারে। বর্তমানে হতে চুক্তিগুলো কি আছে কে জানে, কিন্তু প্রশ্ন, এমন কৌশলগত স্থাপনা বিদেশি কোম্পানিকে দিতে এত তাড়াহুড়া বা তড়িঘড়ি কেন? চুক্তির সময় ও গোপনীয়তা নিয়ে তাই সন্দেহ তৈরি হয়েছে। আরো কিছু সূত্র বলেছে চুক্তিটি সরকারি ওয়েবসাইট, মন্ত্রণালয়, বন্দরে নিয়মিত বিবৃতি প্রকাশ করা হয়নি, বরং বিষয়টি ঝড় তুলতে পারে এই ভয়ে তারা চুপিসারে এই নথি সই করেছে। বোর্ড সভায়ও অনিয়মের অভিযোগ আছে। জানা গেছে সভায় প্রয়োজন ছিল 4 জন সদস্যের, কিন্তু মাত্র ছিল 2 জন। চবক আইনে বোর্ডের নীতি নির্ধারণের সিদ্ধান্তে 3-4 সদস্যের ভোট প্রয়োজন, কিন্তু এখানে যেটা আমরা দেখলাম যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয় এমন বোর্ড সভায় যেখানে উপস্থিত ছিল মাত্র 2 জন সদস্য, তাদের সম্মতি নিয়ে বিষয়টি অনুমোদন করা হয়। বন্দর ব্যবহারকারী সংগঠনগুলো সদস্যকে পুরো প্রক্রিয়ায় যুক্ত করা হয়নি বলে অভিযোগ করেছে পোর্ট ইউনিসার্স ফোরাম। সংগঠনের একজন সিনিয়র সদস্য বলেন, সম্পূর্ণ বিষয়টি অস্বচ্ছতার সঙ্গে 9 নভেম্বর বোর্ড সভার সিদ্ধান্ত নেওয়ার পরের দিনই নৌ পরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হয় কাগজপত্র, পরের দিন 10 নভেম্বর তা আইনে পরিচয়, মানে একদিনের মধ্যে তারা আইনে পরিণত করেছে। এত দ্রুত নয়, এমন প্রক্রিয়া সম্পূর্ণ নজিরবিহীন, যা সব মিলিয়ে তাড়াহুড়ো এবং অস্বচ্ছতা এবং অনভিজ্ঞতার ঘাটতির এক প্রশ্ন উঠেছে। প্রশাসনের ঊর্ধ্ব কর্মকর্তা ভাষ্যমতে উভয় চুক্তির জন্য বড় গুরুত্বপূর্ণ, কিন্তু অস্বাভাবিক গোপনীয়তা এই চুক্তিগুলো বিষয়টি চূড়ান্ত করা হয়েছে, এতে পরবর্তী সময় জটিলতা তৈরি হতে পারে। এদিকে আগামীকাল লালদিয়া এবং পানগাঁও টার্মিনাল এই যে চুক্তি এই যে করলো, এটা নিয়ম অনুযায়ী হয়নি সেটা তুলে ধরা হয়েছে, এবং যে জিনিসটা করা হয়েছে যে আপনি দেখেন তার ভিত্তিতে বিনিয়োগকারীদের পিপিপি অনুযায়ী নির্ধারিত সময় দিয়ে নোটিশ অ্যাওয়ার্ড মানে এনও প্রদান করতে হবে। বিনিয়োগকারীদের এনও গ্রহণ করলে এককালীন পরিশোধযোগ্য অর্থ মূল্য চুক্তির 10% পারফরমেন্স গ্যারান্টি জমা দিবেন। লালদিয়া টার্মিনালের চুক্তির ক্ষেত্রে প্রায় $5 কোটি দ্রব্যমূল্যের এই যে পিপিসি অ্যাক্ট অনুযায়ী এর অর্থ জমা চুক্তি সম্পাদন হতে পারে, কিন্তু এক্ষেত্রে কিন্তু অত্যন্ত তাড়াহুড়ো করে বৈদেশিক মুদ্রা নিয়ে কিন্তু এই জিনিসটা করা হয়েছে, সেক্ষেত্রে এখানে কোনো কিছুই মানা হয়নি।
এরকম অনেক অনিয়ম উঠে আছে। তাহলে আমাদের কাছে একটা সুন্দর করে গুটি পরিয়ে দিল। কি গুটি পরিয়ে দিল? সেটা হচ্ছে আমরা শেখ হাসিনার রায় এবং ৩২ নিয়ে খুব ব্যস্ত, আর এদিকে বন্দর কিন্তু অন্য দেশের হাতে হ্যান্ডওভার হয়ে গেছে এবং আমাদেরকে মোটামুটি এই দেশকে ফোকলা করার, এই ইউনূসের লুটপাট করার সমস্ত কর্মকাণ্ড কিন্তু তারা করে ফেলছে। ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকার জন্য। আরো চমৎকার নিউজ নিয়ে আপনাদের সামনে আসবো। থাকবেন আমাদের সাথে।